একটা যুদ্ধ, একটা নদী আর কিছু মাছ। যুদ্ধের পরের বছর পদ্মায় যে ইলিশ ধরা পড়েছিল, অমন ইলিশ কেউ কোনোদিন দেখেনি। তাকে শুধুই প্রকৃতির খেলা, নাকি মানুষের ত্যাগ আর রক্তের ছায়া লেগে আছে সেই স্বাদে? নমস্কার, আমি পল্লব। আপনারা দেখছেন অফবিট কলকাতা। একটা মাছের স্বাদে লুকিয়ে থাকতে পারে হাজারো মানুষের রক্তের ইতিহাস। তা কি কখনো কল্পনা করতে পেরেছেন? এই ভিডিওতে আমরা জানব কিভাবে 1971 সালের মুক্তিযুদ্ধ পদ্মা নদীর চরিত্রই বদলে দিয়েছিল, কেন সেই সময়কার ইলিশ ছিল অতুলনীয় স্বাদের, কিভাবে ইলিশের খাদ্যচক্র ও জিনগত গঠন বদলে গিয়েছিল মৃত্যুর পরিবেশে, এবং কিভাবে সেই স্বাদ হয়ে উঠেছিল এক করুণ ইতিহাসের নীরব সাক্ষ্য। এই গল্প শুধু একটি মাছের নয়, এটি রক্ত, বেদনা, বেঁচে থাকার আর ইতিহাসের অলিখিত অধ্যায়ের কথা। চলুন নামি সেই নদীর বুকে, যেখানে ইলিশের পেছনে লুকিয়ে আছে হাজারো হারিয়ে যাওয়া প্রাণের গল্প। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যুদ্ধ শুধু মাটিতে হয়নি, যুদ্ধ হয়েছে নদীতেও। সেই সময় পদ্মা ছিল মৃত্যুর নীরব সাক্ষী। মিলিটারি আর রাজাকাররা হাজার হাজার মানুষকে নদীর পাড়ে দাঁড় করিয়ে গুলি করে ফেলে দিত। অনেকে ছিলেন জীবিত, তাদের গায়ে বাঁধা থাকতো কলসি, যেন উঠতে না পারে। নদীর ঘাটে বাঁশ রাখা থাকতো, যেন ভেসে আসা লাশকে ঠেলে আবার মাঝখানে পাঠানো যায়। পদ্মার জলে তখন মানুষের পচা শরীর, রক্ত, অঙ্গ প্রত্যঙ্গ, হাড়, চুল সবকিছু মিশে ছিল। গন্ধে মানুষ মাছ ধরতে যেত না। আর ঠিক তখনই ইলিশদের জন্য শুরু হয়েছিল এক অদ্ভুত উৎসব। সাধারণত ইলিশ মাছ লতা পাতা, কাদা, কচুরিপানা এসব খায়। তবে খাদ্যাভাব বা প্রাকৃতিক পরিবর্তনে ইলিশ খাদ্য বদলে নিতে পারে। এটাকে বলা হয় ট্রফিক অ্যাডাপ্টেশন, যেখানে মাছ পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজের খাওয়ার অভ্যাসও পাল্টায়। যুদ্ধকালীন সময় পদ্মায় প্রচুর জৈব পদার্থ, অর্থাৎ মৃতদেহ, রক্ত, চামড়া, চুল এবং পচা মাংস ছিল। এই পচা জীবদ্রব্যে তৈরি হয় ডেট্রিটাস ওয়ার্মস, যেগুলো ইলিশ মাছ খেতে শুরু করে। এরপর শুরু হয় এপিজেনেটিক মিউটেশন। খাদ্যাভ্যাসের পরিবর্তনে তাদের দেহে চর্বির গঠন, প্রোটিনের স্বাদ, গন্ধ সবই বদলে যায়। এক প্রজন্মেই ইলিশ হয়ে ওঠে পুষ্টিগুণে বেশি, গন্ধে গভীর ও মাংসে বেশি তেলযুক্ত। কেন সেই ইলিশ এতটা স্বাদে ভরা ছিল? এক, উচ্চ প্রোটিন ও ফ্যাট ডেভেলপমেন্ট। পচা জৈব উপাদান থেকে পাওয়া প্রোটিন ইলিশ মাছের দেহে জমা হতে থাকে। এর ফলে মাংস হয় তেলতেলে, রং হয় লালচে, যা মানুষ হরিণের মাংসের সঙ্গে তুলনা করত। দুই, জল দূষণের জৈব প্রতিক্রিয়া। মানুষের দেহ পচে তৈরি হওয়া অ্যামোনিয়া ও নাইট্রোজেন পদ্মার জলে ছড়িয়ে পড়ে। এই উপাদানগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন ও ছোট জীব জন্মাতে সাহায্য করে, যেগুলো ইলিশ খায়। ফলে ইলিশের খাদ্য হয়ে ওঠে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তিন, জেনেটিক অ্যাডাপ্টেশন। যেসব ইলিশ যুদ্ধকালীন পদ্মায় বেঁচে ছিল, তাদের বংশধরদের জিনেও সেই অভ্যাস প্রবাহিত হয়। এই বংশধররাই 1972 সালে বিশাল সাইজের গা চকচকে পিছলা মাংসওয়ালা ইলিশ তৈরি করেছে। আমাদের বাড়ির দাদু ঠাকুমারা যখন বলেন সেই ইলিশ আর কখনো পাই নাই, সে শুধু মাছের কথা বলেন না, তিনি বলেন সেই যুদ্ধের কথা, শোকের কথা এবং মৃত্যুর মধ্যেও টিকে থাকার ইতিহাসের কথা। জীবন, মৃত্যু, লাশ আর ইলিশ সেই নদীতে একসাথে ভেসেছিল। একদিকে কান্না, অন্যদিকে পাতে ইলিশ। যদি পদ্মার সেই রক্তমাখা জল না থাকতো, তাহলে কি সেই ইলিশ হতো এত স্বাদের? যদি হাজারো প্রাণ না হারাতো, তাহলে কি জলে তৈরি হতো এত প্রোটিনের ভান্ডার? আর যদি যুদ্ধ না হতো, তাহলে কি গল্প হতো এইভাবে? একটা মাছের স্বাদের গন্ধে মানুষের অশ্রু মিশানো। পদ্মা এখনো বয়ে চলে, কিন্তু সেই স্বাদ, সেই ইলিশ আর নেই। রয়ে গেছে কেবল গল্প, স্মৃতি আর প্রশ্ন। স্বাদের নিচে যদি ইতিহাস চাপা পড়ে, তাহলে প্রতিটি কামড়েই কি একটুখানি কান্না থাকে না? এমন আরও অনেক অফবিট গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন অফবিট কলকাতা।